হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর। আর একবার রাত 8টার ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা খুব সুন্দরভাবে আরো একটা ক্লাস করতে চলেছি, যেখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপসের ম্যাথসের কোয়েশ্চেন্স গুলো রয়েছে। তোমরা যারা যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছো, তারা অবশ্যই লাইভ চ্যাট অপশন এসে কমেন্ট করে নিজের নিজের উপস্থিতি জানাও। তোমাদেরকে বলে রাখি যে আমাদের সিআরপি একাডেমিতে পেইড ব্যাচ কোর্সে পুলিশ স্পেশাল ক্লাসের জন্য আমরা কিন্তু 100 দিনের একটি চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করেছি, যেখানে তোমরা সমস্ত বিষয়গুলির অধ্যায় ভিত্তিক থিওরি ক্লাস এবং এমসিকিউ ক্লাস দুটোই কিন্তু করতে পারবে। ক্লাসটা অবশ্য অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আমরা আবার তোমাদেরকে অ্যাকচুয়ালি প্রথম থেকেই ক্লাসগুলোকে প্রোভাইড করব। খুব মিনিমাম একটা কোর্স ফি, দ্যাট ইজ 599 টাকার মাধ্যমে তোমরা এই কোর্সে জয়েন করতে পারবে। জয়েন করার জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। সমস্ত রকমের ডিটেলস গুলো তোমরা জানতে পেরে যাবে। তোমাদেরকে এটাও বলে রাখি যে আমাদের আগামী দিনে বিভিন্ন রকমের পুলিশের পরীক্ষার জন্য, স্পেশালি ওএসআই এবং কনস্টেবল পরীক্ষার জন্য, সে কলকাতা পুলিশ হোক, পশ্চিমবঙ্গ পুলিশ হোক, যে কোনো পুলিশের পরীক্ষার জন্য তোমাদের যে টপিক বা যে সাবজেক্টের উপরে বেশি করে ফোকাস করতে হবে, আমরা সেগুলোতেই ঠিক স্ট্র্যাটেজিক্যালি সেই সাবজেক্ট এবং টপিক গুলো নিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই কোর্সে আলোচনা করব। তোমরা যারা যারা মনে করছো যে না তোমাদের বেসিক হয়তো ক্লিয়ার নেই, তাহলে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করার জন্য তোমরা কিন্তু আমাদের এই সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে এসে জয়েন করতে পারো। ঠিক আছে? তো যাই হোক, আমাদের ক্লাসের কিছু নিয়মাবলী রয়েছে, তোমরা একটু তাড়াতাড়ি করে, স্পেশালি যারা যারা নতুন রয়েছে তারা একটু গো থ্রু করে নাও। পারলে একটু স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তীকালে সেটা দেখে নিতে পারো। তাহলে একটু বলে রাখা যে আমাদের এখানে কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে না, বা একই কমেন্ট বারবার করে স্প্যামিং করার কোনো চেষ্টাই করবে না, নয়তো আমরা কিন্তু রিপোর্ট অন ব্লক কিন্তু করতে বাধ্য হব। ঠিক আছে? আমরা কখনোই চাই না যে আমাদের স্টুডেন্টরা বা আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে কোনোভাবেই হার্স ডিসিশন পুট আপ করি, কিন্তু কিছু করার যদি না থাকে তখন আমরা কিন্তু এটা করতেও বাধ্য হই। ঠিক আছে? চেষ্টা করবে ক্লাসে একটা নির্দিষ্ট সুশৃঙ্খলতা বজায় রাখা এবং ক্লাসটাকে কন্টিনিউ করা। ঠিক আছে? নিজেও শেখো এবং অপরকেও শিখতে দাও। ক্লিয়ার? তো চলো, আমাদের আজকে শুরু করতে চলেছি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যাথসের প্র্যাকটিস সেট নাম্বার 49 বা 49তম সেটটি, যেগুলো আগামী দিনে বিভিন্ন রকমের পুলিশ রিলেটেড পরীক্ষার জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আজকে আমরা 20টা কোয়েশ্চেন রেখেছি। 20টা কোয়েশ্চেনে কে কত পাচ্ছ, ইনফ্যাক্ট আমি চেষ্টা করব বা তোমাদেরকে বলবো যে তোমরাও চেষ্টা করো যে 20তে 20 যেন তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেন পাই। 20তে 20 যদি এখনই টার্গেট না করো তাহলে আর কখন করবে, তাই নয় কি? তো চলো আমরা স্টার্ট করি আজকে ম্যাথসের কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নাও। এখানে খুব সুন্দর একটা কোয়েশ্চেন রয়েছে, দেখো। বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 4 বছরে সুদের আসল তার আসলের 7/4 অংশ হবে? দেখো এখানে একটা কি কথা বলেছে যে সরল সুদের হারে সুদ আসলটা তোমার কিন্তু 7/4 অংশ হবে। এবার 7/4 অংশ কার? আসলের। তাহলে আসলটাকেই আমি ধরে নেবো এই 4 টাকাটা, এটাকেই ধরে নেবো আসলটা, প্রিন্সিপাল। আর এই 7 টাকাটা হয়ে গেল কি? সুদ আসল অ্যামাউন্ট। এই দেখো সুদ আসল বলেছে। তাহলে অ্যামাউন্ট যদি হয় তোমার 7 টাকা, প্রিন্সিপাল যদি হয় তোমার 4 টাকা, তাহলে আমার এখানে দুটোকে মাইনাস করে দিলে কি আছে? এসআই দ্যাট ইজ ইকুয়াল টু 7 - 4 দ্যাট ইজ ইকুয়াল টু 3 টাকা। ক্লিয়ার? তাহলে এসআই হলো 3 টাকা। কখন? যখন আমার আসল হচ্ছে 4 টাকা। এবার আমাদের এসআই এর ফর্মুলা কি আছে? এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। একদম মানে কি বলবো, গীতার ফর্মুলা যাকে বলে, একেবারে এই ফর্মুলা কোনোদিনও চেঞ্জ হবে না, এবং এই ফর্মুলা দিয়েই আমরা ম্যাক্সিমাম 90% এসআই এর কোয়েশ্চেন্স কিন্তু আমরা এই কোয়েশ্চেন্স দিয়ে, এই ফর্মুলা দিয়ে কিন্তু শর্ট আউট করে নিতে পারবো। তো এখানে দেখো এসআই আমরা বের করেছি 3 টাকা, প্রিন্সিপাল আমরা ধরেছি 4 টাকা, রেট অফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি আমাদেরকে বের করতে হবে, এবং টাইমটা আমাদের এখানে দিয়ে দিয়েছে 4 বছর। বাই 100% করে চলে আসো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত হচ্ছে, আমরা 4 দিয়ে যদি কেটে দিই, 4 দিয়ে কাটা হচ্ছে 4 × 25 = 100। ঠিক আছে? তাহলে এখানে কত হলো? 25 × 3 = 75/4। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হলো? 75/4। এবার 75/4 মানে কত? 4 × 18 = 72, আর ওইদিকে 3, তাহলে 3 3 × 4, তাহলে 18 পূর্ণ 3 × 4% হয়ে গেল রেট অফ ইন্টারেস্ট। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট আনসার। খুব সুন্দরভাবে আমরা ইজিলি, যদি আমরা এখানে কোনো না এক্স ধরলাম না 100 ধরলাম, যেটা দিয়েছে সেটাকেই আমরা সুন্দর করে ইউটিলাইজ করলাম। ঠিক আছে? অ্যান্সার কি হলাম? 18 পূর্ণ 3 × 4% হয়ে গেল আমাদের রেট অফ ইন্টারেস্ট।
চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা একটা করণীর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? আমরা একটা করণীর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। তোমাদেরকে বলে রাখি যে এখানে আমাদের যে √6 - রয়েছে সেটাকে আমরা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করবো। কিরকম? আমরা একটা একটা করে করি। 3√2 উপরে দেখো, এখানে নিচে কি আছে? √6 - আছে, তাহলে উপরে আমরা গুণ করে দেবো √6 + √3 দিয়ে গুণ। হলো? আর এখানে কি আছে? নিচে √6 - √3, আর উপরে তো √6 + √3 দিয়ে গুণ করেছি, তাহলে ওইটাকেও গুণ করে নিতে হবে। তাহলে √6 - √3 ইন্টু √6 + √3, মানে a - b ইন্টু a + b, মানে a স্কোয়ার - b স্কোয়ার, এবং সেখান থেকে আমরা বলবো √6 এর হোল স্কোয়ার - √3 এর হোল স্কোয়ার। আমরা একটু স্টেপ জাম্প করলাম, নাহলে কিন্তু এখানে জায়গাও পাবো না, আর সত্যি কথা বলতে পরীক্ষাতে আরো স্টেপ জাম্প করতে হবে। কারণ এই কোয়েশ্চেন্স গুলো ম্যাক্সিমামই মেন্টালি ক্যালকুলেশন করতে হবে, নাহলে কিন্তু ওখানে তো 1 নম্বর জায়গা পাবে না এতগুলো, আর দ্বিতীয় কথা হচ্ছে অবভিয়াসলি অত সময়ও পাবে না। ঠিক আছে, নেক্সট 4 - 4√3 যেটা রয়েছে 4√3 লেখো, আর সাথে কি করবে? √6 প্লাস অপোজিট সাইন দিয়ে গুণ করো, দ্যাট ইজ +√2 দিয়ে গুণ করো। আর সিমিলারলি এখানে √6 এর হোল স্কোয়ার করে দাও, আর ওইদিকে √2 এর হোল স্কোয়ার করে দাও। হ্যালো, নেক্সট 6, এখানে কি করবে? এখানে করে দাও তোমার, যদি বলি √8 মাইনাস √8 প্লাস √12 দিয়ে গুণ করবো, তাহলে এখানে কি আছে? √8 এর হোল স্কোয়ার মাইনাস √12 এর হোল স্কোয়ার আছে, কোনো অসুবিধা নেই, একদম জাস্ট একই ফরম্যাটে করছি সবকিছু। এইবার একটু ভালো করে দেখো যে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যদি আমরা 3√2 রয়েছে, একটু আমরা স্টেপ জাম্প করবো, নাহলে কিন্তু এখানে 1 নম্বর কথা জায়গা পাবো না, দ্বিতীয় কথা হচ্ছে তোমরাও বিরক্ত হবে। দেখো এখানে √6 এর হোল স্কোয়ার মানে কত? 6। এখানে √3 এর হোল স্কোয়ার মানে কত? 3। তাহলে 6 - 3 কত হয়? 3। এই 3 আর এই 3 কিন্তু ক্যান্সেল আউট হয়। সিমিলারলি দেখো √6 এর হোল স্কোয়ার মানে 6, এখানে √2 এর হোল স্কোয়ার মানে কত? 2। 6 - 2 কত হবে? 4। এই 4 আর এই 4 কিন্তু ক্যান্সেল আউট হয়। ক্লিয়ার? মজার ব্যাপারটা হচ্ছে পরেরটা কিন্তু এইভাবে কাটাকাটি করা যাবে না। ঠিক আছে, এখানে কি হবে একটু ভালো করে দেখা যাক। এখানে দেখো √8 এর হোল স্কয়ার মানে কত? 8। আমি একটু আলাদা করে দেখিয়ে দিই। 8 - 12 হয়, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে? -4 হচ্ছে। ঠিক, তাহলে আমি এখানে একটা কাজ করব, আমি এই মাইনাসটাকে না এই মাইনাসের সঙ্গে ক্যালকুলেশন করবো, এবং এখানে কি করবো? প্লাস করে দেবো। বুঝে গেল? তাহলে নিচে আমার কি পড়ে থাকে? 4 পড়ে থাকে। নিচে আমার কি পড়ে থাকে? 4 পড়ে থাকে। -4 হয়, মাইনাসটাকে আমি উপরে উঠিয়ে দিলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর এখানে 6/4 পড়ে থাকলো। এবার আমি একটু কাটাকাটি করবো, 2 দিয়ে কাটবো 3, 2 দিয়ে কাটবো 2। হলো? আচ্ছা, এইবার দেখো এখানে √2 ইন্টু √6, তাহলে কত হবে? √12 হলো, প্লাস √6 3 2 6 মাইনাস √18 প্লাস প্লাস, আর এই মাইনাসে কি হবে? মাইনাস হবে, মাইনাস কত হবে? -3 2 6। এখানে দেখো প্লাস রয়েছে, প্লাস রয়েছে না? আচ্ছা, এখানে আরেকটা ক্যালকুলেশন করা যাবে, সেটা কি? এই √8 আর √12টাকে একটু আমরা সুন্দর করে ক্যালকুলেশন করবো। √8 প্লাস √12টাকে আমরা লিখবো, এটাকে লিখবো আমরা 2√2, আর এখানে লিখবো আমরা 2√3। কারণ আমরা 8কে লিখতে পারি, আমরা এটাকেও একটু দেখিয়ে দিই। দেখো এগুলো কিন্তু করণীয় কোয়েশ্চেন হলেও এগুলো কিন্তু অবশ্যই আমাকে কিন্তু মেন্টালি ক্যালকুলেট করতে হবে যে 8 ইজিক্যাল টু কি হবে। 8 ইজিক্যাল টু হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, 3টে 2 হচ্ছে, তো দুটো 2 নিয়ে একটা 2 বাইরে চলে গেল, আর একটা 2 বাইরে পড়ে থাকলো। সিমিলারলি এই 12কে আমরা 6 ইন্টু 2 না ভেঙে আমরা ভাঙবো 4 ইন্টু 3, যাতে 4টা কিন্তু বাইরে গিয়ে 2 হয়ে যাবে, আর 3টা বাইরে পড়ে থাকবে, ভেতরে পড়ে থাকবে। ক্লিয়ার হলো? আর নিচে কি দেওয়া ছিল? নিচে দেওয়া ছিল 2, নিচে দেওয়া কত ছিল? 2। ব্যাস, এবার সুন্দর করে দেখো এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে 2টা যদি কমন নিই তাহলে √2 প্লাস √3 পড়ে থাকে, আর 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? সাথে কিন্তু অবশ্যই আমার এটা 3 গুণ রয়েছে, তাহলে 3টাকে গুণের আকারে নিয়ে নাও, 3টাকেও আমার গুণের আকারে নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। এইবার এটাই যদি হয় তাহলে অ্যাকচুয়ালি এবার আমরা গুণটা করব। তা এখানে আমরা দেখতে পাচ্ছি কত? দেখতে পাচ্ছি, লেখো +3√2 প্লাস 3√3 হলো। আচ্ছা দেখো এবার এখানেও এই 12টাকে আমরা কি করতে পারি? 4 ইন্টু 3 ভেঙে 2√3 করতে পারি। 6কে আমরা যেরকম, আচ্ছা 6টা তো আর লেখার দরকারই নেই, কেন বলতো? কারণ +√6 -√6 ক্যান্সেল। 18কে আমরা কি করবো? এই -18টাকে আমরা কি করবো? -9 ইন্টু 2, তাহলে এখানে করবো -3√2 হলো।
প্লাস 3√2 যেটা আছে, আর এদিকে প্লাস 3√3। এবার দেখো এখানে ক্যালকুলেশন 3√2 আর এই মাইনাস 3√2 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো 2√3 আর এখানে 3√3। তো এখানে √3 তো ঠিক আছে, আর এখানে 2 আর 3 কত হবে 5, তাহলে অ্যাকচুয়ালি আনসার হবে 5√3। অ্যাকচুয়ালি আনসার হবে 5√3। এবার তোমরা বলবে স্যার এত কঠিন অঙ্ক, এত বড় বড় অঙ্ক স্যার কিভাবে করবো স্যার, এটা তো আমার এক্সামই পার হয়ে যাবে যদি এই অঙ্কটা করতে যাই। বন্ধুগণ, এটা তো তুমি কোয়েশ্চেন্স প্র্যাকটিস করছো বা বাড়িতে করছো, পরীক্ষাতে থোড়াই এরকম করবে। পরীক্ষাতে তোমাকে যা যা আমি বেগুনি কালারে করেছি সেগুলোই একমাত্র করবে, লাল কালারে যেগুলো করেছে সবগুলো তুমি মেন্টালি ক্যালকুলেশন করবে। আর না হলে কিন্তু অঙ্কটা আলটিমেটলি 1 নম্বর জায়গা বেশি খাবে, আর 2 নম্বর হচ্ছে জায়গা তো পাবেও না, আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি সময়টাও বেশি নেবে। তো ডেফিনেটলি আমি যেগুলো বেগুনি কালারে করেছি সেগুলোই একমাত্র হয়তো ওখানে লিখবে বা দরকার পড়বে, একমাত্র এই পোর্শনটা আবার না লিখলেও চলবে। এটা জাস্ট ক্যালকুলেশন তোমাদের দেখানোর জন্য করেছি, পরীক্ষায় কিন্তু করানোর জন্য করিনি, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু দেখো। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। একটি দ্রব্য 15% লাভ রেখে বিক্রয় করা হচ্ছে, যদি দ্রব্যটি আরো 27 টাকা বেশি দামে বিক্রয় করা হয় তাহলে 20% লাভ হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? তাহলে দেখতেই পাচ্ছ 15% লাভ রয়েছে, আর এখানে দেখো 20% লাভ রয়েছে। তাহলে আমরা দুটো লাভ দেখতে পাচ্ছি, একটা 15% আর একটা 20%। এই দুটো লাভের ডিফারেন্স কত? 5%। এই 5% মানেটাই হচ্ছে ওই 27 টাকা দামে বিক্রয় করা হচ্ছে বলে। তাহলে আলটিমেটলি কস্ট প্রাইসটা কত? 100%। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেশন কিভাবে করবো, 5-এর সঙ্গে 100 রিলেশন হচ্ছে 20 গুণ, তাহলে এখানেও 20 গুণ করে দাও, আলটিমেটলি চলে আসো 540 টাকায়। এটাই হয়ে গেল আমাদের কি কস্ট প্রাইস, এবং আনসার এসে গেল অপশন এ 540 ইজ দ্য রাইট আনসার। আনসার কি করলাম? অপশন এ 540 ইজ দ্য রাইট আনসার। পরীক্ষাতেও কি এই 20 - 15 এই কথাটা লিখবে, লেখার তো দরকার নেই, জাস্ট মুখে মুখে দেখতে পাচ্ছ দুটোই লাভ আছে, তাহলে মাইনাস করে দাও, 20 আর -15 কত হবে? 5 হবে। 5%ও লেখার দরকার নেই, 5 মানে 27, 100 মানে কত, মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো। 5-এর সঙ্গে 100 রিলেশন 20 গুণ, 27-এর সঙ্গে 20 গুণ করে 540 আনসার করে বেরিয়ে যাও, একটা পেন টাচ করতে হবে না, ঠিক আছে না? তো অবভিয়াসলি সব জায়গায় তো সবকিছু খাটে না। তোমরা যদি এখন বলো যে স্যার ওই রকম করণীয় কোয়েশ্চেন্স দিয়ে দিলে আমরা ছেড়ে দেবো, বা আমাদের তো এই প্রসেসে করলে সবকিছু আর হবে না, আর কিছু করতে পারবো না, তো প্রসেসটা ইম্পর্টেন্ট, তুমি জিনিসটা শেখো, মেন্টালি ক্যালকুলেট করো, তাহলেই তো হয়ে গেল। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে 9:5। তাহলে একটা আয়তক্ষেত্র রয়েছে, এটাকে 9 ইউনিট, একটা 5 ইউনিট বলো। যদি এটির ক্ষেত্রফল যদি 720 বর্গমিটার হয়, যদি এটির ক্ষেত্রফল যদি 720 বর্গমিটার হয়, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? দেখো এখানে আমাদের এই দুটোর যদি আমি এক্স ধরে পড়ি, তাহলে কত হচ্ছে 45x স্কোয়ার, কারণ দুটোকে গুণ করলেই তো আমার ক্ষেত্রফলটা বেরোবে, এবং সেটা কত হচ্ছে 720, সেটা কত হচ্ছে 720। তাহলে 45 দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে? 45 দিয়ে ভাগ করে, চলো 9 দিয়ে কাটো আগে, 9 দিয়ে 5, 9 দিয়ে কাটো 80, 5 দিয়ে কাটো 16, তাহলে এক্স স্কোয়ার কত হলো 16, তাহলে এক্স কত হবে 4, এক্স কত হবে 4। তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে আয়তক্ষেত্রের পরিসীমা চেয়েছে, তো পরিসীমা মানে কি টোয়াইস ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 9x প্লাস 5x কত হবে? 9 × 5 = 14 আর 2 কত হলো 28x। এবার 28 ইনটু 4 করে দাও, 56 দুগুণে 112 হয়ে গেল আমাদের আনসার। 56 দুগুণে 112 ইজ দ্য রাইট আনসার। 112 কি? 112 মিটার ইজ দ্য রাইট আনসার, নট বর্গমিটার, মিটার, কারণ এটা পরিসীমা বলেছে। তাহলে এই পরিসীমা ইজ ইকুয়াল টু কত হলো? 112 মিটার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি একটি সংখ্যাকে 137.5% বৃদ্ধি করলে 33 বৃদ্ধি পাবে, তাহলে সংখ্যাটি কত হবে? তোমরা তো অনেকেই ঘাবড়ে গেলে যে ব্যাপারটা কি হলো, আমরা নর্মালি তো 37.5% করতে হিমশিম খাই, তাহলে এখানে 137.5% কিভাবে করবো? তো এখানে দেখো এই 137কে না সুন্দর করে ভাঙা যায়, এবং ভাঙবো কিভাবে? প্রথমে ভাঙো 100 দিয়ে, তারপরে 37 থাকে, 37কে 25 ভাঙো, এবং আরো যেটা পড়ে থাকে সেটাকে 12.5%। এই 12.5% কে আমরা লিখতে পারি 1/8, 25 কে লিখতে পারি আমরা 1/4, এবং 100 কে লিখতে পারি আমরা 1। তিনটাকে যোগ করো, কত হচ্ছে দেখো তো? 4 8 এর এলসিএম হচ্ছে 8, এখানে 8, এখানে 2, এখানে 1, কত হবে? 8 2 10 এর 11 8। এই 137 পূর্ণ বা 137.5% ইজিক্যাল কত হলো? 1/11 হলো। এই 11/8টাই হচ্ছে তোমার এই 33। তাহলে তোমাকে বের করতে কি বলেছে? বের করতে বলেছে যে সংখ্যাটি কত হবে। সংখ্যাটি আমি তো অবভিয়াসলি যদি একটা সংখ্যার উপরে সবকিছু ক্যালকুলেশন করি, তাহলে 1-এর উপরে ক্যালকুলেশনটা হচ্ছে, তাহলে এখানে কারণ আমি ফ্র্যাকশনসটাও দেখো আমি 1 ধরেছি, ফ্র্যাকশনসটাও দেখো আমি 1 ধরেছি, তাই না? তাহলে এখানে 11 দিয়ে কেটে দাও, 3 আসে, তাহলে 1/8 = 3, তাহলে 1 সমান কত হবে? 3 8 24। আনসার করে চলে আসো, 24 ইজ দ্য রাইট আনসার, অপশন বি ইজ দ্য রাইট আনসার।
যদি তোমরা এখানে বসে বসে পার্সেন্টেজের ফর্মুলা ইউজ করো তাহলে আর কোনো কিছু করতে হবে না। পার্সেন্টকে ফ্র্যাকশনে ফেলা বারবার বলে দিচ্ছি, এই টাইপ বা এই টেবিলটা যদি না জানো বা না শিখে রাখো রীতিমতো পার্সেন্টেজের অসুবিধা হবে। তোমরা কি করতে পারো, গুগলে যাবে, গুগলে গিয়ে সুন্দর করে পার্সেন্টেজ এন্ড ফ্র্যাকশনস টেবিল কথাটা লিখবে। লিখলেই ওখানে দেখবে গুগলের নিচে একটা ইমেজ বলে কথা থাকে, সবসময় তো মানে গুগলে কোন ওয়েব সিরিজ কি কোন নেটফ্লিক্সে দিয়েছে না হটস্টারে দিয়েছে না হইচয়ে দিয়েছে সেগুলো না বের করে বরঞ্চ এগুলোও করতে পারো যে পার্সেন্টেজ আর ফ্র্যাকশনের ইমেজটা, বা হয়তো কোনো নায়ক নায়িকার ছবি না দেখে তোমরা এগুলোর ইমেজটাকে পারলে একটু দেখবে, অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো এই ইমেজটাকে দেখবে, ইমেজ করলে দেখবে টেবিল চলে আসবে, টেবিলগুলো অনেকগুলো ছবিতে আসবে, সেইখানে যেটা তোমার সুবিধা মনে হবে সুন্দর করে সেই ছবিটাকে একটু পারলে আইদার ডাউনলোড করে নেবে বা পারলে পাতি লিখেই নেবে, লিখলেই আমার মনে হয় বেটার হবে। তো এগুলো জিনিস দরকার, ঠিক আছে, পরীক্ষা দেবে তার জন্য পরিশ্রম করবে না, কেমন করে হয়। নেক্সট কোয়েশ্চেনে আসো। 3 টাকা প্রতি বর্গমিটার হিসেবে 22.5 মিটার গভীর ও 7 মিটার ব্যাস বিশিষ্ট একটি কুয়োর ক্ষেত্রফল, কুয়োর ভেতরের বক্রতল প্লাস্টার করতে মোট কত খরচ হবে? আচ্ছা, একটা কুয়ো বলেছে মানে কি অনেকটা আমাদের ওই গ্রামে গঞ্জে যেটা দেখা যায় কুয়ো সেই রকমই ধরো। এই কুয়োটা অনেক ধরো সিলিন্ড্রিক্যাল শেপ বা বলা যেতে পারে লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে এখানে দুটো জিনিস বলেছে, একটা হচ্ছে 7 মিটার ব্যাস বিশিষ্ট, তাহলে এখানে 2r = 7 বলেছে। বাই দ্য ওয়ে এটা ব্যাস বলেছে, ব্যাসার্ধ নয়। তাহলে r কত হবে 7/2 বা 7/2 বা 3.5 যাই হোক না কেন। আরেকটা কি বলেছে যে 22.5 মিটার গভীর, দ্যাট ইজ 22.5 মিটার গভীর যদি বলে তো বেসিক্যালি এই হাইটের ইজিক্যাল বলছে 22.5, হাইটটা কত বলছে 22.5। এবার বলছে বক্রতল যেটা আছে সেই বক্রতলটা ভেতরের দিকটা খালি প্লাস্টার করতে বলেছে। তাহলে এটা অ্যাকচুয়ালি মোট কত খরচ হবে? যদি আমার প্রতি বর্গমিটারে 3 টাকা খরচ হয় তাহলে আগে বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে, তাই নাকি? তাহলে আগে বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হয়, এবং সেটা কিভাবে বের করবে? বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে সকলেই জানো, বা যদি না জানো তাহলে একটু পারলে লিখে রাখো, বারবার বলছি বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। তাহলে এখানে করো, আমি একদিক থেকে করতে শুরু করি। 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে এখানে বের করেছি 7/2, আর এইচ মানে হচ্ছে আবার ওই 22.5। তো 22.5 কে আমি একটু ক্যালকুলেশন করবো 22.5 হিসেবে। 22.5 মানে কত হলো বলো? 22.5 যদি করি 22 চলে যাবে 45/2 হয়, তাই না? তাহলে এখানে আমি একটু কাটাকাটি করে 45/2 করে দিই, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। চেষ্টা করবে সবসময়ের জন্য, সবসময় ঠিক বলবো না, 90% ক্ষেত্রে বলবো যে কোনো জায়গাকে ফ্র্যাকশনে কনভার্ট করে দেবে, সুবিধা হবে, অনেক সুবিধা হয়। এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা 2 ক্যান্সেল করো, আর এই 2 দিয়ে কেটে দাও, এটাকে 11, আর এখানে 7 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 45 × 11 পড়ে থাকে 450, আর ওদিকে 45 মানে হয়ে গেল 495। 450 কেন বলো তো? অনেকেই হয়তো ক্যালকুলেশনটা হয়তো ধরতে পারলে না। আমি আবারও বলছি, প্রত্যেককে বলছি, ক্যালকুলেশনের উপরে তোমার কিন্তু অ্যাকচুয়ালি আসল কেরামতি, ঠিক আছে? সবাই কিন্তু কনসেপ্ট কম বেশি জানবে। দেখো এখানে 45 রয়েছে, 45কে আমি বলেছি 11 দিয়ে গুণ করতে। 11কে তুমি সুন্দর করে 10 আর 1-এ ভেঙে দাও। 45 10 কত হয়? 450 হয় না? আরে 45 আর 1-এ কত হবে? সরি, 45 হচ্ছে, তাহলে এই দুটোকে যোগ করলে তো 495 হচ্ছে। এই ক্যালকুলেশনটাই আমি মুখে মুখে করলাম, মুখে মুখে করলাম। তাহলে এই 495 তো হলো। এবার আমাকে কি বের করতে বলেছে? বলছে প্রতি বর্গমিটারে, তাহলে এটা মিটার স্কয়ার, তাহলে প্রতি বর্গমিটারে যদি আমার খরচ হয় 3 টাকা তাহলে টোটাল কস্টটা কত হবে? 495 × 3, সো 1500 থেকে 15 বাদ, তাই নাকি? 1500 থেকে 15 বাদ, দ্যাট ইজ তোমার 1485 টাকা। 1500 থেকে কেন হলো? কারণ আমি 495 কে 500 ধরলাম, তাহলে 500 × 3 করলে কত হয়? 1500। আর 500 থেকে 495 মানে 5 করে কম, 5 কম 3টা কম, 5 3 15 কম, তাহলে 1500 থেকে 15 কম দিলে 1485 হচ্ছে। আসল কথা হলো ক্যালকুলেশন। চলো নেক্সট কোয়েশ্চেন আসো। 1485 টাকা হয়ে গেল আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। আমরা একটা বেশ সুন্দর স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। ত্রিভুজের দুটি কোণের মান দিয়ে দিয়েছে 60 এবং 45, অপরকোণটির মান কত? মানে কত স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন তুমি নিজেই বুঝতে পারছো। 3টি কোণের, তোমাদের বাড়িতে যদি কোনো ছোট ভাই বোন থাকে এবং সে যদি ক্লাস 4-5-এও পড়ে বা 3-4-এও পড়লে হয়তো এটা বলে দিতে পারে। তো কিছুই নাই, নর্মাল কোয়েশ্চেন। তিনটে কোণের যে সমস্যা সেটা কত? 180 ডিগ্রি। তো দুটো কোণ বলে দিয়েছে, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 45।
তাহলে যোগ করলে কত হচ্ছে 105, 105 থেকে তাহলে বেসিক্যালি যা কত হলো 75 ডিগ্রি। ক্যালকুলেশন করো, আর কিছু করতে হবে। आंसर करो कत ऑप्शन डी 75 डिग्री इज द राइट आंसर। नेक्स्ट क्वेश्चन मूव करो। cos 1 cos 2 cos 3 ডট ডট দিয়ে cos 179 ডিগ্রি ভ্যালু কত হবে? এবার এখানে কিন্তু আর ক্লাস 3 4 এর ছেলে মেয়েরা করতে পারবে না, ডেফিনেটলি তাকে একটু ট্রিগোনোমেট্রিক জিনিসপত্র জানতে হবে। এবং সেখান থেকে আমরা যেটা জানবো যে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কি ডট ডট দিতে যাবই, এবং ডট ডট দিয়ে যেতে যেতে দেখতে পাবো একটা cos 90, তাই নাকি? cos 90 এর ভ্যালু হচ্ছে 0, cos 90 ভ্যালু কত 0। তাহলে 0 যদি হয় তো বেসিক্যালি 0 দিয়ে আমি যে কোনো সংখ্যাকে গুণ করি না কেন সেগুলো কি হবে, ভ্যালুটা কত আসবে 0ই চলে আসবে। আলটিমেটলি আনসার হয়ে যাবে আমার 0 ইজ দ্য রাইট আনসার। চলে আসো নেক্সট কোশ্চেনে। আমরা একটা সিঁড়ি ভাঙার অঙ্ক দেখতে পাচ্ছি, কোনো শর্টকাটের দরকার নেই, ঠিক আছে? অনেকেই শর্টকাট দেখান, আমি তাদের প্রতি সম্পূর্ণ রেসপেক্ট রেখেই বলছি, আমার যদি ক্যালকুলেশন স্পিড ফাস্ট থাকে তুমি ওখানেও শর্টকাটেও তোমাকে আলটিমেটলি কোনো না কোনো কিছু না কিছু ক্যালকুলেশন করতেই হবে। তো তুমি তোমার মাথাটাকে কেন মানে বলবো আমি মানে জিনিসপত্র লোড করবে যেখানে সেখানে আমাকে ক্যালকুলেশন করতেই হচ্ছে, তাই না? আমার প্রসেস হচ্ছে পাতি ক্যালকুলেশন, 9 কে 9 কে 10 এ 9, 10 এর 9 কে উল্টে দাও, কারণ এখানে এক বাই রয়েছে, তাহলে এখানে 9 এর 10, 10 একে 10 আর 9 কত হলো 19 এর 9, 19 এর 10, 19 এর 10 কে উল্টে দাও তাহলে কত হবে 10 এর 19, তাহলে 1 প্লাস 10 এর 19 কত হবে ভ্যালু 19 একে 19 আর 10 এ কত হলো 29 এর 10, 29 এর 10 মানে কত হলো 2 পূর্ণ 9 এর 10। কোনো কোয়েশ্চেন হলো বলো, কোনো কোয়েশ্চেন হলো? 10 দুগুণে 20 9, 29 এর 10, সুন্দর করে আনসার করে চলে আসলাম। সবকিছু ডিপেন্ড করে ক্যালকুলেশন উপরে। আমি আবারও বলে দিচ্ছি, অনেকেই কিন্তু বিভিন্ন রকমের ফর্মুলা বা বিভিন্ন রকমের শর্টকাট দেখানোর চেষ্টা করে। শর্টকাট বেসিক্যালি কিছুই নয়, আসল খেলা হলো তোমার ক্যালকুলেশন। তুমি যে প্রসেসেই যাও না কেন, তুমি কনসেপচুয়ালিও যাও আর শর্টকাট রুলস জেনেই যাও বা একটা পার্টিকুলার কোনো ফর্মুলা জেনেই যাও না কেন, আলটিমেটলি তোমাকে কিন্তু সেই ক্যালকুলেশনে আটকাতেই হবে। ক্যালকুলেশন তোমাকে করতেই হবে, যে করেই করো না কেন, তবে কি তুমি আলটিমেটলি অঙ্কটা নামাতে পারবে। তো ক্যালকুলেশনে তুমি যে প্রসেসেই যাও, ক্যালকুলেশন যদি করতেই হয় তো আমি ক্যালকুলেশন করেই আমি একটাই প্রসেসে যাব। আমি কেন শর্টকাট জানতে যাবো, কেন আমি ফর্মুলা করতে যাবো? তাহলে আমি ফালতু ফালতু এটাতে মাথা আমার ফালতু জমিয়ে মানে হ্যাং করিয়ে লাভ আছে? আমি যেটুকু দরকার সেটুকু করে বেরিয়ে যাবো। বোঝা গেল তো কি বলতে চাইছি? চলো নেক্সট কোশ্চেন মুভ করো। একটি আয়তঘন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 12, 9 এবং 8 মিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? একটা আয়তঘন বলেছে মানে ধরে নাও একটা ঘর বলেছে, ঘর বলেছে ধরে নাও, এরকম একটা ব্যাপার। এবার এই ঘরে তোমার দৈর্ঘ্য বলে দিচ্ছে এল ইজিক্যাল টু কত 12, প্রস্থ বলে দিচ্ছে দ্যাট ইজ বি ইজিক্যাল টু কত বলেছে 9, এবং হাইট ইজিক্যাল টু কত বলেছে 8। এইবার এখানে বলেছে এই ঘরে বা এই আয়তঘন বস্তুর মধ্যে সবচেয়ে বড়, ওই রকম তো বলেনি, কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। আচ্ছা কর্ণের দৈর্ঘ্যটা মানে হচ্ছে এইরকম বলে দিই যে সবচেয়ে বড় যে দৈর্ঘ্যটা রাখা যাবে সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যটা। আর এই কর্ণ ইজিক্যাল টু কি হয় আমি বলে দিই, কর্ণ ইজিক্যাল টু হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো এখানে কত হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি 12 স্কোয়ার, 9 স্কোয়ার, 8 স্কোয়ার, তো কত হলো 144 প্লাস 81 প্লাস 64, 4 একে 5 4 এ 9। সো বেসিক্যালি এটা আমরা অনেকবার করিয়েছি, বলে দিচ্ছি এটা 289 হবে, এবং আলটিমেটলি আনসারটা হবে 17 মিটার। আলটিমেটলি আনসার কি হবে 17 মিটার। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট আনসার। বুঝা গেল? কিচ্ছু নেই, নর্মাল একটা কোয়েশ্চেন। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যার বিয়োগফল কত আছে 1365। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 6 এবং 15 অবশিষ্ট থাকে, তাহলে ছোট সংখ্যাটি কত হবে? খুব ভালো একটা স্ট্যান্ডার্ড কোশ্চেনই বলবো। দুটি সংখ্যার বিয়োগফল বলে দিয়েছে 1365, তাহলে এখানে আমরা যে কোয়েশ্চেনটা করবো বা জানবো সেটা কি, যে যেহেতু ছোট সংখ্যা বের করতে দিয়েছে আমরা সবসময় চেষ্টা করবো ছোট সংখ্যা কিছুটা ধরে নিতে। তাহলে এখানে ধরে নিলাম এক্স, তাহলে বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যাটি হচ্ছে আমার এক্স প্লাস 1365, কারণ তাদের বিয়োগফলটা বলেছে 1365। তাহলে বড় মাইনাস এক্স মানে কি ছোটটা, বড় মাইনাস ছোট ইজ 1365 হচ্ছে। তাহলে এখানে আমি বড় ইজ কত বললাম এক্স প্লাস 1365। এইবার এখানে আমরা যদি বলি যে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে এই ধরো আমি এটা দেখাচ্ছি, বড় সংখ্যাটি কত এক্স প্লাস 1365, এবার তাকে আমি এক্স দিয়ে ভাগ করছি এবং আমাকে বলছে ভাগফল বলছে 6 এবং অবশিষ্ট কত থাকছে 15। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশনে আসতে পারি, এবং সেই ইকুয়েশনটা কি আসছে যে ভাজক গণিত ভাগফল দ্যাট ইজ 6x প্লাস অবশিষ্ট যেটা রয়েছে 15 দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো সেই আমাদের যেটা
ওই ভাজ্য যেটা রয়েছে দ্যাট ইজ এক্স প্লাস 1365। ব্যাস ক্যালকুলেশন করো, এক্স টাকে বাম দিকে পাঠিয়ে দাও, 5x ইজিক্যাল টু কত হলো 1365 থেকে 15 বাদ দিয়ে দাও 1350 হয়ে যাচ্ছে। সো 5 দিয়ে কেটে দাও, এক্স কত হবে 5 দিয়ে হচ্ছে তোমার 5 2 10, 3 আর 5 সাথে 35, আর দিকে একটা শূন্য, তাহলে 270 হয়ে গেল ছোট সংখ্যাটি। ছোট সংখ্যা কেন বললাম হঠাৎ করে, কারণ এক্সটাই তো আমি ছোট সংখ্যা হিসেবে ধরেছিলাম এবং আলটিমেটলি অ্যান্সার করে দিলাম কত 270 ইজ দ্য রাইট আনসার। আবারও বলে দিচ্ছি, প্রসেসের উপরে মাথা খাটাও, আর কিচ্ছু করতে হবে না। প্রসেস যদি তোমার সঠিক হয় আর ক্যালকুলেশন স্পিড যদি তোমার ফাস্ট হয়, কেউ আটকাতে পারবে না, নো ওয়ান ক্যান স্টপ ইউ। নেক্সট কোশ্চেন আসো, দুটি সংখ্যা লসাগু এবং গসাগুর 12 গুণ বলে দিয়েছে। লসাগু কি বলেছে, গসাগুর 12 গুণ। তাহলে এখানে একটা কাজ করো, এইচসিএফ কে লেটস সে এক্স ধরে নাও, তাহলে আমার এলসিএম টা কত হবে 12x হবে। আমি এক্স ধরছি কেন, সুবিধা হবে বোঝাতে। তাহলে এখানে কত আছে, বা এক ধরে করতেও পারে, কোনো অসুবিধা নেই। লসাগু এবং গসাগুর যোগফল বলে দিয়েছে 403। তাহলে এখানে যেহেতু এলসিএম প্লাস এইচসিএফ আমাকে বলে দিয়েছে কত 403, তাহলে এইচসিএফ কত আছে এক্স, আর দিকে কত আছে 12x ইজিক্যাল কত হলো 403। তাহলে এক্স কত হবে, আমি একবারে করবো 13 দিয়ে ভাগ করবো, 3 13 39, 1 আর 3 13 13 31। এবার যদি একটি সংখ্যা যদি 93 হয়, যদি একটি সংখ্যা 93, আচ্ছা এক্স মানে কি এইচসিএফ তো বেরিয়ে গেল, তাই নয় কি, তাহলে অপর সংখ্যাটি কত হবে, তাহলে অপর সংখ্যাটি কত হবে কিভাবে করবে। তো আমরা এই কোশ্চেনটাই খুব সুন্দরভাবে করে নেব, কিভাবে করব দেখো। অপর যে আদার সংখ্যাটা যেটা হবে সেটা কি হবে, এলসিএম গণিত এইচসিএফ বাই যেটা দিয়েছে সেটা কত 93। মানে দুটো সংখ্যাকে গুণফল করলে আমার তো এলসিএম ইনটু এইচসিএফ বেরোয়, এইচসিএফ তো আমি বের করে ফেলেছি, সেটাও তো আমি এইচসিএফ হিসেবে বলতেই পারি। তাহলে আলটিমেটলি এলসিএম টা কত আছে, এলসিএম 12 গুণ আছে। তাহলে এলসিএম কত হবে, আমি এখানে এক কাজ করি 12x টাকে বের করে রাখি, 12 ইন্টু 31, না করলেও হবে 12 ইন্টু 31 করে দাও, আর এদিকে একটা এইচসিএফ যেটা আছে সেটা 31 করে রাখো, বাই 93 করে দাও, বাই 93 করে দাও। কি করলাম বোঝা গেল তো, 12x মানে কি 12 ইন্টু 31 লেখো, আর এইচসিএফটা তো 31 আছেই। এবার 31 দিনে কিন্তু 93 হয়, 3 দিয়ে কেটে দাও 4, তাহলে কত হলো 4 একে 4, 4 3 12, তাহলে 124 হয়ে গেল আরেকটি সংখ্যা। দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য আনসার, দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য আনসার। এত কিছু করার যদিও দরকার ছিল না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এত কিছু লিখছি, আদারওয়াইজ মুখে মুখে তোমরা করতে পারবে যে একটাকে 1 ধরো এইচসিএফ কে, আর ওদিকে এলসিএম কে 12 ধরো, 12 আর কে 13 হলো, 13 সমান 403, 1 সমান 31, তাহলে সুন্দর করে ওই ক্যালকুলেশনটা করো। তাহলে আর একটা 12 মানে কত হবে 12 ইন্টু 31, সুন্দর করে মানে এক্স এর জায়গায় 1 ধরে নাও, আর কিছু করতে হবে, একই জিনিস। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যাটসম্যান 15তম ইনিংসে 58 রান করে, 15তম ইনিংসে 58 রান করে, যার ফলে তার গড় কি হচ্ছে 3 রান বেড়ে যাচ্ছে। তাহলে 15তম ইনিংসের পর তার গড় রান কত হবে, তাহলে কিভাবে করবো, 15তম ইনিংসের পর তার গড় রান কত হবে, তাহলে কিভাবে করা যেতে পারে। তো দেখো এখানে যেটা আমরা করবো সেটা হচ্ছে 15তম ইনিংসে তো 58 রান করেছে, কিন্তু তার আগে তো 14টা ইনিংস খেলেছিল, এবং সেই 14টা ইনিংসে ধরে নাও অ্যাভারেজ কত করেছে এক্স করে করেছে, তাহলে টোটাল কত করেছে 14x, আর 15তম ইনিংসে করেছে 58 রান। আলটিমেটলি তাদের কি হয়েছে, তার 3 রান বেড়ে গেছে, তাহলে আগে ছিল এক্স, এখন হয়ে গেছে 3 এক্স প্লাস 3, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি 15তম ইনিংসের রান, মানে 15টা ইনিংসের রান টোটালটা। তাহলে কত হলো এক্স প্লাস 3টা হলো 15টা ইনিংসের অ্যাভারেজ, তাহলে টোটালটা কত হলো 15 ইন্টু এক্স প্লাস 3। সো এখানে ক্যালকুলেশন করো 15x প্লাস 3 45, এটাকে ফর্মুলা দিয়ে করতেই পারো, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, তাই আমি এটাকে ডাইরেক্টলি করে দিচ্ছি। আর এখানে দেখো 14x রয়েছে, 15x রয়েছে, 15x মাইনাস 14x একবারে করবো, x ইকুয়াল টু 58 মাইনাস 45 কত হবে 13, তাহলে x এর ভ্যালু কত হলো 13, মানে কি যে আগেকার অ্যাভারেজ ছিল 13, কিন্তু এখানে সেটা জানতেও চাইনি, এখানে যদি 13 অপশনসে নেই, 13 থাকলে কিন্তু সমস্যা হয়। তো যাই হোক এখানে 15তম ইনিংসের পরে তাহলে রান কত হবে, আগেকার ছিল 13 আর এখন কত হলো, এখন হলো 3, তাহলে হয়ে গেল আমার 16টা রান হয়ে গেল আমার নিউ অ্যাভারেজ। তাহলে অ্যান্সার করো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন রয়েছে, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন রয়েছে, এবং দেখো এটি পরীক্ষায় 70% ছাত্রছাত্রী একটি স্কুল এ থেকে উত্তীর্ণ হচ্ছে, অন্য একটি স্কুল বি তে মোট পরীক্ষার্থীর সংখ্যা এ স্কুলের মোট পরীক্ষার্থীর থেকে 20% বেশি, এবং উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এ স্কুল থেকে 50% বেশি, তবে স্কুল বি থেকে কত শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, আমি বলবো এই কোশ্চেন গুলো তোমরা মোটামুটি ধরে রাখো এসআই মেন্সে পেয়ে যেতে পারো, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো এসআই মেন্সে পাবে।
প্রিলিমসও দিতে পারে, ডাব্লিউবিপি তে দেবে, কেপি তে দেবে না, কেপি আবার মেন্সে দেবে কনস্টেবলে। তো এই ফান্ডেটা একটু দেখো কি আছে। ধরে নাও এই স্কুলে পরীক্ষার্থী কত আছে, এই স্কুলে পরীক্ষার্থী, চলো আমি একটু একটু করে লিখে দিচ্ছি নাহলে আবার সমস্যা হবে। এই স্কুলে পরীক্ষার্থী কত রয়েছে, ধরে নাও 100 জন হলো। তাহলে বি স্কুলে তো 20% বেশি আছে এই স্কুলে মোট পরীক্ষার্থী থেকে, তাহলে বি স্কুলে কত হবে, বি স্কুলে হবে আমার 120 জন, কোনো অসুবিধা নেই 20% বেশি বলে। এইবার কি বলেছে যে এই স্কুলে উত্তীর্ণ কত, এই স্কুলে উত্তীর্ণ উত্তীর্ণ কত 70%, তাহলে 100 জনের উপরে কত হবে 70% হবে। 70% মানে আমি এখানে লিখে দিলাম 70, কারণ 100 জনের উপরে 70%, তাই তো। আর বি স্কুল থেকে কি হচ্ছে, বি স্কুল থেকে কিন্তু এই স্কুলের উত্তীর্ণ শিক্ষার্থী থেকে 50% বেশি, তাহলে বি স্কুলে উত্তীর্ণটা কত হবে, বি স্কুলে উত্তীর্ণ কিন্তু আমি এখান থেকে বের করবো, এবং সেটা হবে তোমার বেসিক্যালি 70 তো ছিলই এবং তার 50%, 70/2 50% করলাম, তাহলে 70 + 35 দ্যাট ইজ ইকুয়াল টু 105 জন। এবার আমাকে বলেছে যে বি স্কুল থেকে কত শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়, বি স্কুলে পরীক্ষার্থী কত আছে 120 জন, আর এই বি স্কুলে উত্তীর্ণ হয়েছে কতজন 105 জন, তাহলে আমাদের পার্সেন্টেজ যেটা বের করতে হবে সেটা কত 105 জন বের করতে হবে, 120 জনের উপরে 100% ফেলে দাও, অ্যান্সার করে চলে আসো। বোঝা গেল, খুব সুন্দর একটা কোশ্চেন ছিল। তাহলে এখানে কত হবে 20 দিয়ে কাটো 6, 20 দিয়ে কাটো 5, তাহলে এখানে তোমার এখানে কত হচ্ছে 3 দিয়ে কাটো 2, 3 দিয়ে কাটো 3 থেকে 9, 1 আর 5 15, 35 আর 5, তো বেসিক্যালি এটা কত হবে 35 × 2.5 70, আর ওদিকে 17.5 87.5। এবার তোমরা বলো স্যার এটা কিভাবে ক্যালকুলেশন করা গেল, এটা কিভাবে এত তাড়াতাড়ি ক্যালকুলেশন করা গেল। আমি আবারও বলে দিচ্ছি ক্যালকুলেশনেই কিন্তু আসল খেলা খেলাতে হবে, ঠিক আছে, ক্যালকুলেশনেই আসল খেলা খেলাতে হবে। কিরকম আমি করলাম দেখো একটু ভালো করে। আমি যদি এখানে নর্মালি 35 × 5 করতাম একটু হয়তো ক্যালকুলেশন টাইম লাগতো, এমন না যে বিশাল কিছু টাইম লাগতো, জাস্ট একটু বেশি লাগতো। তো সেটা না করে আমি কি করলাম, আমি করলাম 5/2 করে দিলাম, 5/2 কত হয় 2.5, তাহলে 35-এর সঙ্গে 2.5 গুণ করলে হয়ে যায়। 35 × 2.5 করলে হয় দেখো দেখো 2.5, তো 35-কে 2 দিয়ে গুণ করলাম 70 করলাম, আর 35 × 0.5 মানে কি হাফ দিয়ে গুণ করা বা বেসিক্যালি 2 দিয়ে ভাগ করা। 35-কে হাফ দিয়ে ভাগ করে কত হয় 17.5, ব্যাস দুটোকে যোগ করে দাও 87.5 হয়ে যাবে। এই জিনিসটা আমি কিন্তু মেন্টালি করলাম, আর কিছু ক্যালকুলেশনের উপরে আসল জোরটা দিতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে। নেক্সট, সমীরণ 50,000 টাকা দিয়ে একটি সফটওয়্যার ব্যবসা শুরু করেছে, ভালো কথা। 6 মাস পরে নগেন 80,000 টাকা মূলধন নিয়ে সমীরণের সঙ্গে যোগদান করেন, আরো ভালো কথা। 3 বছর পরে তারা মোট 24,500 টাকা লাভ করছেন, তাহলে সমীরণ লাভ থেকে কত টাকা পাচ্ছেন। প্রথম কথা আমি তোমাদেরকে বারবার শিখিয়ে রেখেছি যে পার্টনারশিপের অঙ্কে তোমরা যেটা করবে চেষ্টা করবে ম্যাক্সিমাম শূন্যগুলোকে কাটিয়ে দেওয়ার, বা যতটা পারা যায় ভাগ টাগ দিয়ে আলটিমেটলি জিনিসটাকে ছোট করে দেওয়া। তাহলে সমীরণ ধরে নাও 5 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে এবং নগেন 8 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, ব্যবসাটা কিন্তু অ্যাকচুয়ালি 3 বছরে পাই দেবে। তাহলে সমীরণ এবং নগেন রয়েছে, তাহলে সমীরণ 5 টাকা দিয়ে তোমার 3 বছর দিয়েছে, আর নগেন কি করেছে সে 6 মাস পরে জয়েন করেছে, দ্যাট মিনস 3 বছরের ব্যবসা 6 মাস পরে জয়েন করা মানে কি 2.5 বছরে সে ব্যবসা করেছে, তাহলে 8 টাকা দিয়ে সে 2.5 বছর করেছে কাজ। তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট রেশিওটা কত আসছে 5 × 3 = 15, আর ওদিকে কত হচ্ছে দেখো 8 × 2 = 16 হয়, আর 8.5 কত হবে 4.5 মানে কত অর্ধেক, তাহলে 8 এর অর্ধেক কত 4, আর ওদিকে 8 × 2 = 16 ছিল, 16 আর 4 কত হলো 20, তাহলে 5 দিয়ে কেটে দাও, 5 × 3 = 15, 5 দিয়ে 4, তাহলে টোটাল ইউনিটটা কত 7 ইউনিট, টোটাল ইউনিট কত 7 ইউনিট। বাই দ্য ওয়ে 3:4 ইউনিটটা হচ্ছে 3:4 ইউনিট হচ্ছে অ্যাকচুয়ালি ওই মূলধন অনুপাত বা ইনভেস্টমেন্ট রেশিও। এবার সেই অনুপাতে তো তোমার লভ্যাংশ ভাগ হবে, টোটাল লাভ কত আছে 24,500 টাকা, এখানে 7 ইউনিট ধরেছি, তাহলে 7 ইউনিট মানে হয়ে গেল আমার 24,500 টাকা। তাহলে আমার চেয়েছে সমীরণ মানে কত উপরে প্রশ্নটা, দ্যাট ইজ 3 ইউনিট কত হবে সেটা বের করে অ্যান্সার বেরিয়ে আসে। এবং আমরা এখানে অবশ্যই ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করে করবো, 7 দিয়ে কাটবো, 7 × 3 = 21, 3 আর 5 7 5 35 ডবল শূন্য, তাহলে 3500 দিয়ে গুণ করে আলটিমেটলি কত হবে 3 35 105, আর দিকে ডবল শূন্য, দ্যাট ইজ 10,500 টাকা হয়ে যাবে আমাদের আনসার। আনসার কি করলাম, অপশন এ ইজ দ্য রাইট আনসার। আমি আবারও বলে দিচ্ছি ক্যালকুলেশন ইজ দ্য মাই বাপ, ঠিক আছে, ক্যালকুলেশন যত ফাস্ট করবে অঙ্ক তোমাদের মুট্ঠি মে, দুনিয়া তোমাদের মুট্ঠি মে, ঠিক আছে। চলে আসো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 400 টাকা 2 বছরের জন্য, 550 টাকা 4 বছরের জন্য এবং 1200 টাকা 6 বছরের জন্য জমা রাখে, সরল সুদ হিসাবে মোট পাচ্ছে এত টাকা, তাহলে এই বার্ষিক সরল সুদের হার কত হবে।
তো একদম বেসিক কোশ্চেন, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 কনসেপ্টে যদি যাই আমরা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে টাইমটা দিয়ে দিয়েছে আর প্রিন্সিপাল অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, তাহলে রেট অফ ইন্টারেস্টটাকে আমি আলাদা করতে পারবো। সো বেসিক্যালি আমি দেখো এখানে পি এবং টি যদি করি তাহলে কথা হচ্ছে, যদি দেখে নাও দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 400 ইন্টু 2, তো তাহলে এখানে চলো লেখো একটু 400 ইন্টু 2, সবই তো আর ক্যালকুলেশন মুখে মুখে করা যায় না, 400 ইন্টু 2 করে দাও, আর প্রিন্সিপালটাকে ধরে রাখো পি বাই 100 করে। তাই প্রত্যেকটা পি বাই 100 হবে, তাই না? প্রত্যেকটা পি বাই 100 হবে। তুমি একটা কাজ করো, একটা বুদ্ধি করো, সেটা কি করবে, তুমি এটা সিম্পলি পি বাই 100টাকে সুন্দর করে কমন নিয়ে নাও, বেস্ট অপশন। পি বাই 100টাকে সুন্দর করে কমন নিয়ে নাও, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পি বাই 100 কমন যায়। তাহলে আমার পড়ে থাকে 400 গুণিত 2 প্লাস পরেরটা 550 ইন্টু 4 প্লাস 1200 ইন্টু 6, বুঝলো? এটা ইজগাল টোটালটা হয়ে গেল 1020 টাকা। আচ্ছা এই 100 যেটা রয়েছে বাই 100 টাকা ডান দিকে পাঠানো যাবে, তাহলে যাই হোক এখানে আগে দেখে নিই, এটা কত হচ্ছে 800, আর এখানে কত হচ্ছে 550 ইন্টু 4 মানে কত হলো 550 ইন্টু 4 মানে হচ্ছে তোমার কত হবে 220, মানে 2200 প্লাস 1206 কত হলো 7200। এটা ইজিক্যাল টু হয়ে গেল তোমার, এখানে পিটা রাখো আর ওই 100 টাকা ডান দিকে পাঠিয়ে দাও, 1020 ইন্টু 100, গুণ করার কোনো দরকার নেই। এবার দেখো 800 আর 2200 কত হবে 3000, 3700 থেকে 7200 কত হবে 10200, তাই না? 10200, তাহলে পি ইন্টু 10200 ইজিক্যাল টু হয়ে গেল 1020, বা এখানে শূন্য একটা নিয়ে নিয়ে আর এটা 10 রেখে দাও, অসুবিধা নেই। 10200 10200 ক্যান্সেল, তাহলে পি ইজিক্যাল টু কত হলো পি নয়, সরি 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 সরি, এখানে একটা ছোট্ট ভুল হয়েছে। আমরা এখানে রেট অফ ইন্টারেস্টটা তো আমরা অ্যাকচুয়ালি সুদের হারটাই বের করবো, রেট অফ ইন্টারেস্টটা বের করবো, প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছে, তো যাই হোক ঠিক আছে, এটাকে তুমি এক কাজ করো রেট অফ ইন্টারেস্ট আর করে দাও, তাহলেই তো হয়ে গেল, আর কি আছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হলো 10%, রেট অফ ইন্টারেস্ট কত হলো 10%, মানে কিছুই নয়, দেখো পি এবং টি, এখানে দেখো পি মানে কি প্রিন্সিপাল আসল, এবং টি মানে হচ্ছে যে সময়টা নিয়ে টাকাটা ইনভেস্ট করেছে, প্রত্যেকটা পিটি কমন হয়ে গেল, আর ওইদিকে আর বাই 100 টাকা আমি বাইরে রেখে দিলাম, বুঝা গেল? তাহলে এখানে আর কত হলো 10%। এবার তোমরা কি এখানে পরীক্ষায় এত কিছু করবে তোরাই, এটাকে জাস্ট এই পোর্শনটাকে শুধুমাত্র ক্যালকুলেশন মানে মুখোমুখি করবে আর এটাকে জাস্ট লিখবে, অ্যান্সার কত হলো 10%। নেক্সট কোয়েশ্চেন আসো, 50 গ্রাম সোনা এবং তামার মিশ্রণে সোনার পরিমাণ কত আছে 80%, এবং এই মিশ্রণে কত গ্রাম সোনা মেশালে সোনার পরিমাণ 95% হবে। দেখো কত সুন্দর কোয়েশ্চেন, আমরা অবশ্যই নর্মাল প্রসেসেই করে দেবো। এবং দেখো এখানে কি আছে, গোল্ড রয়েছে আর এদিকে তামা, তামা মানে কপার রয়েছে, তাহলে গোল্ড রয়েছে 80% আর এদিকে কপার রয়েছে 20%, তাহলে এখানে 20 দিয়ে কেটে দাও, 20 4 80 আর এদিকে 20 1 20, সো 4:1 রয়েছে প্রথমে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি করেছে, সোনার পরিমাণ 95% করবে, তাহলে সোনা যদি 95 হয় তাহলে কপার কত হবে 5, তাহলে এখানে 5 দিয়ে কেটে দাও, তাহলে 19:1 হয়ে যাবে, তাই নাকি? এইবার মজাটা দেখো, এবার মজাটা একটু দেখো কি আছে, এখানেও 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, মানে কপার কিন্তু আমার সেম, কিন্তু আমার এই গোল্ডের পরিমাণ কিন্তু বেড়ে গেছে, এবং সেটা কত ইউনিট বেড়েছে 15 ইউনিট বেড়ে গেছে। তা এই সেটাতে বলেছে কত গ্রাম সোনা মেশালে, এটা আমার কি, এটা আমাকে 95% সোনা করতে হবে, আর আগেটা তো 4:1 অনুপাতে ছিল, তাহলে আমার 15 ইউনিট বের করলে হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4:1, এটা মানে কত আছে 50 গ্রাম আছে টোটালটা, তাহলে 5 ইউনিট মানে আছে 50 গ্রাম, তাহলে আমাকে আলটিমেটলি বের করতে হবে 15 ইউনিট, সেটা কত হবে 150 গ্রাম। কেন করে 150 গ্রাম একবারে করে দিলাম, তুমি দেখতে পাচ্ছ তোমার এখানে কত হচ্ছে, তুমি 5-এর সঙ্গে 15 মানে 3 গুণ করছো, তাহলে এখানে তুমি 3 গুণ করে দাও, আলটিমেটলি অ্যান্সার করে চলে আসো, 150 গ্রাম সোনা আমাকে মেশাতে হবে, বোঝা গেল? আর ওদিকে কিন্তু কপারটা কিন্তু আমার সেম থাকলো, কপারটা কিন্তু আমার সেম আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে, একটি দুর্গে 200 জন সৈনিকের 31 দিন খাবার মজুদ ছিল, 27 দিন পরে, তাহলে 200 জন শ্রমিকের 27 দিন পরে বলেছে, তো 31 থেকে 27 ডিফারেন্স কত 4, ইজিক্যাল টু 120 জন সৈনিক দুর্গ ছেড়ে চলে গেল, তাহলে 200 মাইনাস 120 কত হবে 80, 80 ইন্টু ডি টুটা এটা কত হবে একটু দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছি এটা হবে ডি টুটা আসবে আমার 10, কেন, কারণ 4 দিয়ে এটাকে কাটো 20, 20 দিয়ে এটাকে কেটে দাও 10, তাহলে ডি টু কত হলো 10। এবার 10 দিন কিন্তু দয়া করে অ্যান্সার করতে যেও না, ভালো করে দেখো এখানে কি বলেছে, বাকি খাবার সৈন্যদের আগের তুলনায় আর কতদিন বেশি খাবে,
তা আগে কতদিন খাচ্ছিল, আগে কতদিন খেয়েছিল 4 দিন। আগে কতদিন খেয়েছিল, এই যে দেখো 31 থেকে 27, তাহলে আগে 31 মাইনাস 27 4 দিন খেয়েছিল, তাহলে আলটিমেটলি বেশি খাচ্ছে 10 মাইনাস 4, দ্যাট ইজ ইকুয়াল টু 6 দিন বেশি খাচ্ছে, 6 দিন বেশি খাচ্ছে। আনসার করে চলে আসো অপশন ডি। ভুল করেও 10 দিন আনসার করবে না, আনসার কি হবে 6 দিন। চলে আসো নেক্সট কোশ্চেন, ভালো একটা কোশ্চেন ছিল এটা। নেক্সট কোশ্চেনে আসো, এটা আরো একটা ভালো কোশ্চেন রয়েছে। 1 minus 1 by n plus 2 by plus 1 minus 2 by n, 1 minus 2 by n plus 1 minus 3 by n, এইভাবে চলতে চলতে n তম পদ পর্যন্ত তার সামেশন বা যোগফলটা কত হবে। এটাকে একটা কাজ করো, 1 গুলোকে আলাদা করে দাও, 1 plus 1 প্লাস প্রত্যেকটাতে 1 রয়েছে না, তাহলে 1 plus 1 plus 1 প্লাস করে ডট ডট করে n তম পদ অবধি যাব, মাইনাস 1 এর n প্লাস, প্লাস কেন, কারণ এখানে মাইনাসটা প্রথমেই কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 বাই n প্লাস 2 বাই n প্লাস 3 বাই n প্লাস ডট 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 দিয়ে আমরা চলে যাব n তম পদ, বা বেসিক্যালি n বাই n অবধি নিতেই পারি, অসুবিধা নেই। তাহলে এখানে দেখো এটার যোগফল কত হবে, এটার যোগফল হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ যে 1 1 1 করে n তম পদ পর্যন্ত, তো বেসিক্যালি এর যোগফল কত হবে n মাইনাস, আর এটার যোগফল কত হবে, আমরা কোনো কিছু যোগফল মানে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে আমরা যদি n দিয়ে যাই, তাহলে এখানে কত হবে n বাই 2 ইন্টু a প্লাস l, a মানে কি প্রথম পদ আর l মানে কি লাস্টের পদ। তাই এখানে দেখো a মানে হচ্ছে আমার প্রথম পদ এবং l মানে হচ্ছে n বাই n, দ্যাট ইজ 1। স্টেপ বাই স্টেপ কিন্তু করে দিচ্ছি দেখো, আর n তম পদ বলেছে, তাহলে এখানে n রাখো, n বাই 2 রাখো, a নাও, a মানে কত 1 বাই n আছে, প্লাস l মানে কত 1, l মানে কত হচ্ছে 1। স্টেপ বাই স্টেপ করলে মজাটা লাগে। এইবার এখানে দেখো ক্যালকুলেশন দেখো কত সুন্দর হচ্ছে, ক্যালকুলেশন দেখো n মাইনাস, এখানে কি হবে যদি এই দুটোকে গুণ করি তাহলে n ক্যান্সেল আউট হয়, তাই না, তাহলে পড়ে থাকে হাফ, আর এখানে কত হবে মাইনাস n বাই 2, মাইনাস n বাই 2, তাহলে এটা কত হলো দেখা যাক, ক্যালকুলেশন করা যাক। ঠিকঠাক করলাম, ঠিকই আছে, ক্যালকুলেশন করো 2, তাহলে এখানে কত হবে 2n মাইনাস 1 মাইনাস n, হলো n মাইনাস 1 বাই 2, তাই এখানে আমাদের অ্যান্সার অপশন ওয়াইজ কি লিখবো, হাফ ইন্টু n মাইনাস 1, এবং সেটা কোথায় আছে হাফ ইন্টু n মাইনাস 1, অপশন সি তে রয়েছে। দেখো এই কোয়েশ্চেন্স গুলো ডিপেন্ড করছে তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার আছে, ডিপেন্ড করছে তোমার ক্যালকুলেশন স্পিড কত ফাস্ট আছে, ডিপেন্ড করছে তুমি উপস্থিত বুদ্ধি কতটা অ্যাপ্লাই করছো। দেখো তুমি এখানে n বাই 1 n বাই n আছে, এবার n বাই n তো কিন্তু এখানে বলেই দেয়নি, এখানে বলেছে n তম পদ পর্যন্ত, এবার n তম পদ পর্যন্ত দেখতে পাচ্ছ প্রত্যেকটা 1 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, তো এই করতে 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 n অবধি যাবে। তো এবার নিচে তো তোমার প্রত্যেকটা n রয়েছে, তাহলে n বাই n এসে গেল না, এবং এটাই তোমার লাস্ট পদ, এবং সেটা কত হলো 1, এই 1টা এখানে অ্যাপ্লাই করলাম। এবার এটা যদি না করতে পারো বা অসুবিধা হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে না, তো যার জন্য বলছি ক্লাসগুলোকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো, না হলে কিন্তু খুব একটা লাভের লাভ হবে না। এই কোশ্চেনে দেখো কি রয়েছে, এটা সরল রয়েছে, পাতি সরল রয়েছে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে দেখো এখানে তোমার 5.32 আর এখানে দেখো 5.32 দুটোই রয়েছে, তাহলে আমি এখানে একটা কাজ করি 5.32 কমন নিয়ে নিতে পারি, তাহলে কত হবে 55 প্লাস 45 বাই ওখানে 7/6 এর হোল স্কয়ার মাইনাস 2.34 এর হোল স্কয়ার, মানে কি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে আসছে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, দ্যাট ইজ 7.66 প্লাস 2.34 ইনটু 7.66 মাইনাস 2.34 করা যেতেই পারে। দেখো এখানে 6 আর 3 পরে 1 হয়, আর এদিকে 7 দিকে 9 আর এদিকে 10 হয়, তো বেসিক্যালি এটা 10 আসবে, আর উপরে দেখো এখানে কত হচ্ছে 100 আসছে, তো 5.32 ইনটু 100 বাই এখানে 10 করো, আর ইনটু 7.66 থেকে 2.34 বাদ দাও, সেটা কত হচ্ছে 5.32 হবে, 5.32 আসবে। তাহলে আলটিমেটলি দেখো এখানে 5.32 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 0 কেটে গেল, পড়ে থাকে আমার শুধুমাত্র 10। আনসার করে চলে আসো অপশন বি। তো এইভাবে তোমাদেরকে কিন্তু কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলে এই টাইপের কোশ্চেন্স গুলো তোমরা কিন্তু তাড়াতাড়ি করে করতে পারবে না। আসল কথা হলো, আমি আবার বলে দিচ্ছি, কনস্টেবলে যদি পরীক্ষা দাও তোমরা কিন্তু ওই 1 ঘন্টার মধ্যেই তোমাকে 40টা জিকে, 30টা ম্যাথ, 30টা জিআই করে আসতে হবে। এবার কাট অফ যে লেভেলে যাচ্ছে
যেভাবে কম্পিটিশন বাড়ছে 1 ঘন্টার মধ্যে ইজ নট এ ম্যাটার অফ জোক। তোমরা হয়তো ভাবছো ইজি কোয়েশ্চেন্স কিন্তু চট করে পাবে না। এই নর্মাল টাইপের এই যেমন আজকে সেটটা পেলে এই কম বেশি এই লেভেলটা পাবে, হয়তো এর থেকে ইজি পাবে, এমন না যে একেবারে কঠিন পাবে। কিন্তু আসল খেলাটা খেলবে সময়। 1 ঘন্টার মধ্যে অতগুলো অঙ্ক করা, অতগুলো জিআই করা, তারপরে আবার জিকে গুলো করা, তারপরে গোল্লা পাকানো, তারপরে মাঝখানে ইনভিজিলেটর এসে সাইন করতে বলবে। তো এত কিছু হ্যাপা রয়েছে ওই 1 ঘন্টার মধ্যেই। তো যতটা দেখে সহজ মনে হচ্ছে ততটা কিন্তু নয়। হ্যাঁ, এটা যারা যারা আগে পরীক্ষা দিয়েছো তারা ঠিক বুঝতে পারবে। এনিওয়েজ, আজকের এই ক্লাসটা কেমন লাগলো সেটা বলবে, এবং তোমাদের মধ্যে যদি মনে হয় যে আজকে তোমরা 20 থেকে কত পেয়েছো সেটা তো জানাবেই, এবং সেটা যদি মনে হয় যে না 18 বা 17 নিচে পাচ্ছ, তো অবশ্যই তোমাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে হবে। এবং তার জন্য তোমরা যদি প্রয়োজন মনে করো, যদি মনে করো সিরিয়াস আছো তোমাদের সিলেকশন নিয়ে, তাহলে তোমরা আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে জয়েন করতে পারো, যেখানে তোমরা বিষয় এবং অধ্যায় ভিত্তিক থিওরি এবং এমসিকিউ ক্লাস করতে পারো, যেখানে 100 দিনের চ্যালেঞ্জ করছে সুন্দর করে ক্লাসগুলো করতে পারবে। ক্লাসটা 8 মে থেকে শুরু হয়েছে, তবে তোমরা কিন্তু ক্লাস প্রথম থেকেই পাবে, এবং কোর্স ফি কিন্তু খুব মিনিমাম রাখা হয়েছে 599 টাকা। যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই কিন্তু 9647553612 সেখানে তোমরা সমস্ত রকম ডিটেলস গুলো পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি আবারও বলে দিচ্ছি এই কোর্সটি কিন্তু শুধুমাত্র অঙ্কের জন্য না, অঙ্ক, জিআই, ম্যাথ, ইংলিশ সমস্ত কিছুই রয়েছে। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা যারা এখনো পর্যন্ত জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। সেখানে 20 বিষয় ভিত্তিক মক টেস্ট, পিডিএফ ডাউনলোড, সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং আমাদের এই ক্লাসে পিডিএফটাও কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। কমেন্ট সেকশনে তোমরা আজকে আমাকে বলবে 20 থেকে কত পেয়েছো উইথ নেগেটিভ মার্কিং ক্যালকুলেশনস। 4:1 এ নেগেটিভটা ক্যালকুলেট করবে। নেগেটিভ ক্যালকুলেশন না জানলে তোমরা অবশ্যই আমাকে বলবে দাদা নেগেটিভ ক্যালকুলেশন জানি না, তো এটা আমাকে বলবেন। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে ক্লাস সম্বন্ধে তাহলে অবশ্যই সেটা বলবে, এবং অবশ্যই তোমাদের ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবে না। ক্লাস যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবে, এবং আমাদের সিআরপি একাডেমিতে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নেবে, যাতে অন্যান্য ক্লাসের নোটিফিকেশন গুলো তোমরা নিয়মিত পেতে থাকো। আমি পবন সাহা তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেন্টর। প্রত্যেকদিন সোম থেকে শনি দুপুর 3টের সময় রিজনিং ক্লাস এবং রাত 8টার সময় ম্যাথসের ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হই। রেগুলারলি জয়েন করে তাহলে দেখবে আস্তে আস্তে ম্যাথ এবং রিজনিং এ অন্ততপক্ষে কোনো সমস্যা হবে না। এবং বলে রাখি, পুলিশের পরীক্ষা মানে ম্যাথ রিজনিং, জিকেও পড়তে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কখনোই বলবো না জিকে পড়বে না, জিকে না পড়লে আবার সিলেকশন পাবে না। কিন্তু জিকে সবাই কম বেশি করে নেবে, কিন্তু আসল খেলা দেখাবে ম্যাথস আর রিজনিং, স্পেশালি ম্যাথস। তো আর 5 জনের সঙ্গে ডিফারেন্স ক্রিয়েট করতে হলে ম্যাথস আর রিজনিং এ ফুল মার্কসটা গেইন করতে হবে। ক্লিয়ার হলো? এইভাবে এগিয়ে যাও, ডেফিনেটলি তোমরা সাকসেসের দিকেও আস্তে আস্তে ভালোভাবে এগোবে। আশা রইলো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল বেলা 3টের সময়। থ্যাংক ইউ সো মাচ।